ধন্যবাদ। আজকে আমাদের শেষ ক্লাস, সপ্তম ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আমরা গত ক্লাসে যেখানে ছিলাম সেখান থেকে আমরা শুরু করব। আপনাদের কাছ থেকে একটু সহযোগিতা চাই। আমরা মনে হয় যে পিএল, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট পর্যন্ত এসেছিলাম, না? যে অপারেটিং এক্সপেন্সের মধ্যে স্যার যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পর্যন্ত পড়ানো হয়েছিল। অপারেটিং এক্সপেন্সের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তারপরে আসে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। আচ্ছা, আমাদের অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে দুটো আমরা ভাগ করি, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, একটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা হচ্ছে যেটা অফিস পরিচালনা করতে যেটা ব্যয় হয়, তাই তো? আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে যেটা মার্কেটিং করতে গিয়ে ব্যয় হয়, তাই না? প্রোডাক্ট প্রমোশন থেকে শুরু করে একদম ভোক্তা পর্যন্ত পৌঁছানোর যে কাজগুলি আছে বিভিন্ন স্তরে স্তরে, ওইখানে যে ব্যয়গুলি হয় সেটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস এটা আমরা কোত্থেকে পাই? এখানে যে আসলো এই রিপোর্টে যে আসলো, এটা কি বলবো আমরা? ফাইন্যান্সিয়াল রিপোর্ট, তাই তো? স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। আদার কম্প্রিহেন্সিভ ইনকাম অর্থাৎ মূল ইনকামটা ছাড়াও অন্য কোনো খাত থেকে যদি ইনকাম থাকে সেটাকে বলা হচ্ছে আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। আমি এই টাইটেলটা নিয়ে একটু কথা বলছি। আচ্ছা, আমার মূল বিজনেসটা কি বলেন? মূল বিজনেসটা হচ্ছে একটা ব্যাগের ট্রাভেলিং ব্যবসা ছিল। গুডস, অর্থাৎ আচ্ছা, হয়তো ব্যাগের ব্যবসা করে। আচ্ছা, এখন আদার কম্প্রিহেন্সিভ ইনকাম কি হতে পারে? সে তার মূল ব্যবসা হচ্ছে ব্যাগের, অন্যটা কিন্তু তার ব্যবসা না। তার মানে অন্য কোন খাত থেকে তার আয় আসতে পারে দেখি, শুনি একটু আপনাদের কাছ থেকে। স্যার কোনো ইনভেস্টমেন্ট থাকলে সেখান থেকে ইন্টারেস্ট আসতে পারে। হ্যাঁ, ইনভেস্টিং থাকলে ইনকাম আসতে পারে, যে কোনো ইনভেস্টিং থাকলে, তাই না? আবার ব্যাংকে যে কারেন্ট অ্যাকাউন্ট চলে, তার বা যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে সেখান থেকে ইন্টারেস্ট আসতে পারে, তাই তো? আবার যেটা রেগুলার বিজনেস না, এ এ মানে অর্থাৎ তার ব্যাগের বাইরে, সেখান থেকে সে যদি কোনো মুনাফা লাভ করে সেটা আসতে পারে, তাই তো? এই ধরনের বিভিন্ন খাত থেকে। স্যার ওয়েস্টেজ বিক্রি করে স্যার হ্যাঁ, আসতে ওয়েস্টেজ পারে। বিক্রি করে আসতে পারে। তার মানে এটার জন্যই এই টাইটেলটার নামকরণ হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। আচ্ছা, তার মানে এটা গেল। তারপরে হচ্ছে আমরা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস এর মধ্যে আমরা এখানে নোট দেখতে পাচ্ছি 17। আচ্ছা, এখন এইটা আমরা কোত্থেকে পাবো? কোন জায়গায় এই খরচগুলি পাবো? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস হচ্ছে একটা শিরোনাম, অ্যাকাউন্টস এর একটা কি, অ্যাকাউন্টস এর এটা কিন্তু একটা হয়তো মেজর শিরোনাম। এর অধীনে কিন্তু অনেক সাব টাইটেল থাকতে পারে। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের অধীনে অনেক সাব টাইটেল থাকতে পারে। এটা হচ্ছে একটা টাইটেল। আচ্ছা, এইটা ধরেন আপনি এভাবে ইমাজিন করেন, আপনি রিপোর্টটা তৈরি করছেন। এই যে ডাটাটা 28,30,916, এই যে ডাটাটা, এটা আপনি কোথায় পাবেন? ধরেন আপনি রিপোর্ট তৈরি করবেন বা ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করবেন, আপনি এই ডাটাটা কোত্থেকে নেবেন? একটু ইমাজিন করে বলেন তো দেখি। আপনি ধরেন এবার আপনি ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রস্তুত করবেন, তাহলে আপনাকে এই কোত্থেকে এই ডাটা পাবেন? আপনি কেউ তো আপনাকে ডাটা দিবে না, প্রিভিয়াস ইয়ার রিপোর্ট থেকে স্যার। না না, কারেন্ট ইয়ারের এটা। আচ্ছা আচ্ছা কিভাবে আপনি এই সামারাইজটা করবেন বা সামটা করবেন? অঙ্কটা কি স্যার, করে চার্ট অফ করবেন? অ্যাকাউন্টস থেকে স্যার, চার্ট অফ অ্যাকাউন্টস আচ্ছা, আমি তাহলে হয়তো প্রশ্নটা উপস্থাপন করতে পারি না। এই যে টাকাগুলি আসলো, কোত্থেকে আসলো? নোট থেকে স্যার, নোট এন্ড এক্সপ্লেনেশন থাকে যেখানে নোট সেখান থেকে থেকে। স্যার, নোট থেকে। কোন রেজিস্টার থেকে আপনি আনলেন? আমি আরো স্পেসিফিক করলাম, কোন রেজিস্টার থেকে আনলেন? নোট তো হচ্ছে আপনি এক্সেলের ডাটা এন্ট্রি দিলেন, নোটে কোত্থেকে আসলো? নোটে যে ফিগারটা আসলো সেটা মানে কোন জায়গা থেকে এই নোটে স্যার এন্ট্রি হলো? আমরা লেজার করেছি স্যার, লেজারে তো টোটাল অ্যামাউন্ট থাকে। হ্যাঁ, রাইট রাইট।
ঠিক এই কথাটা বলছিলাম, অর্থাৎ লেজারের কি সব কয়টা ডাটা প্রতিদিনের ডাটাটা আসবে নোটে, নাকি লেজারের ক্লোজিং ব্যালেন্স? ক্লোজিং ব্যালেন্সটা আসবে স্যার, Yes. টোটাল হয়ে পুরো ইয়ারে টোটাল হয়ে, আমার যে রাইট ট্রানজাকশন হয় রাইট তার টোটালটা আসবে। রাইট, থ্যাংক ইউ। তার মানে ক্লোজিং ব্যালেন্স আসবে। আচ্ছা, এখানে আমরা 17 নং নোটে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দিস ইজ মেড আপ অ্যাজ ফলোজ। বিজনেস প্রমোশন অ্যাক্টিভিটিস, তার মানে সকল প্রমোশন অ্যাক্টিভিটিস কে তারা একসাথে করে দিয়েছে। প্রমোশন অ্যাক্টিভিটিস এর মধ্যে কি কি থাকতে পারে? হ্যাঁ, সেটার আরো বিভিন্ন তার সাব টাইটেল থাকতে পারে হচ্ছে তার বিভিন্ন লিফলেট বিতরণ, প্রমোশনাল এক্সপেন্স থাকতে পারে তার হচ্ছে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড বিতরণ, বিভিন্ন প্রোডাক্ট স্যাম্পল দেয়া, তাই না? বিভিন্ন ধরনের সাবটাইটেলের বিষয়গুলি এখানে থাকতে পারে। সব কয়টা বিষয়ের যোগফল হচ্ছে এটা, কিন্তু হ্যাঁ, সব কয়টা বিষয়ের যোগফল হচ্ছে এটা। মনে বিপ্লব ধরেন তো। আচ্ছা, বিজনেস প্রমোশনাল অ্যাক্টিভিটিস আর হচ্ছে সেলস প্রমোশন অ্যাক্টিভিটিস। অর্থাৎ সেলস প্রমোশন অ্যাক্টিভিটিস যে আপনি একটা শিরোনাম দেখছেন, এটা কিন্তু এই যে আমরা যে চার্ট অফ অ্যাকাউন্টস নিয়ে কথা বলছিলাম, এটার অধীনে কিন্তু আর 10টা টাইটেল থাকতে পারে। এই 10টা টাইটেলের যোগফল হচ্ছে এটা, ঠিক আছে? 10টা টাইটেলের যোগফল কিন্তু এটা, যেটা লেজার ধরে ধরে আপনাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, লেজার ধরে ধরে আপনাকে আসতে হবে। আচ্ছা, তারপরে যাই। আচ্ছা, আপনারা কিন্তু অংশগ্রহণ করবেন, ঠিক আছে? আপনারা অংশগ্রহণ করবেন। এখন আসলে হচ্ছে নন অপারেটিং প্রফিট অর লস। নন অপারেটিং ইনকাম আমরা দেখতে পাচ্ছি, নন অপারেটিং ইনকাম আছে ৯,৪১৫। আচ্ছা, ইচ্ছে করলে এই টাকাটা বাদ দিতে পারতো না? ৯,০০০ টাকা আনার কি দরকার ছিল? আনতে হবে, আনার আনতে প্রয়োজন হবে স্যার, হ্যাঁ, আনতে আনতে হবে হবে। স্যার। হ্যাঁ, আনতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টসে আপনার 10 টাকা থাকলে 10 টাকাই আপনার অ্যাকাউন্টসে আনতে হবে, ঠিক আছে? ভ্যালু দিতে হবে। এবং ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে আছেন, ধরেন স্ক্র্যাপ ভ্যালু কখনোই অ্যাকাউন্টসে আনলেন না, আর এটা তো স্ক্র্যাপই, ধরলেন সিকিউরিটি গার্ডের দায়িত্ব দিয়ে দিলেন সেল করা, তাহলে কি আপনার অ্যাকাউন্টেন্টের যে ভূমিকা সেটা কি বজায় থাকবে? না, হবে না। হ্যাঁ, এটা কিন্তু অডিটররা ধরবে যে আপনার ঠিক স্ক্র্যাপ হয় না, আপনি ঠিক কোনো স্ক্র্যাপ বিক্রি করেন নাই, ধরবে কিন্তু। হ্যাঁ, তার মানে ওই স্ক্র্যাপ যেটা সেলস করবেন সেটাও আপনার একটা শিরোনাম বা টাইটেল থাকতে হবে। আচ্ছা, এটা তো আর তেমন কিছু না, জাস্ট ভ্যালুটা আসলো, তারপরে আসে তারপরে কি আসলো? নেট প্রফিট বিফোর ট্যাক্সেশন। তার মানে কি বিফোর ট্যাক্সেশন মানে হচ্ছে, বলেন আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই, পরে আমি আলোচনায় যাচ্ছি। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। স্যার, আমরা ইনকাম ট্যাক্স যেটা হয়, ওই ইনকাম ট্যাক্স ধরার আগ পর্যন্ত যেটা হয় ওইটা হচ্ছে আপনার নেট প্রফিট বা লস বিফোর, লস তো হবে না, প্রফিট বিফোর ট্যাক্সেশন। হ্যাঁ, প্রফিট বিফোর ট্যাক্সেশন, অর্থাৎ ট্যাক্স প্রদান করার পূর্বে। তার মানে কি আমার এখানে আমাদের দেশের যে আইন আছে, ইনকাম ট্যাক্সের যে আইন আছে, তারপরে বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের যে আইন আছে, সেগুলি ধরে আমাকে কিন্তু অ্যাকাউন্টস করতে হবে। আমি চাইলে আমার মতো করে অ্যাকাউন্টস করতে পারবো না। আচ্ছা, সেখানে কি বলা আছে, আপনার যে এই বছরের যে প্রফিট হবে বা এই বছরের যে টার্নওভার হবে, সেই টার্নওভারের উপরে আপনাকে কর দিতে হবে, তাই তো? তাহলে এই করটা কি এই বছরের খরচ না আগামী বছরের খরচ, বলেন? স্যার, এটা তো এই বছরের খরচ হবে, এই এই বছর ইনকাম বছরের খরচ বছরই হবে। খরচ হবে। আচ্ছা, এখন এটার সাথে রিলেভেন্ট যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে, আপনি পিরিয়ড গেল কবে? জুনে। আপনি অডিট রিপোর্ট কবে করলেন? অডিট অর্থাৎ ফাইন্যান্সিয়াল রিপোর্ট নিশ্চয়ই 3 মাস বা 2 মাসের আগে তো সম্ভব না, নাকি?
জি না। 1 মাস তো মিনিমাম লাগবে, 1 মাস। জুলাই আগস্টের দিকে। হ্যাঁ, অর্থাৎ জুলাই আগস্ট এই 2টা মাস তো লাগবে। আপনি ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রিপেয়ার করবেন, প্রিপেয়ার করার পরে আপনি কোন অডিট টিমকে কল করবেন, তাই তো? এটাই তো হওয়ার কথা আর কি। জি কিন্তু জি বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো হয় না, এটা রিপোর্ট অর্থাৎ ক্লোজিং পিরিয়ড যাবার পরে অডিট টিমকে কল করা হয়, তারা ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করে দেয়। আচ্ছা, তার মানে 1-2 মাস লাগবে। কিন্তু এই ট্যাক্স এক্সপেন্সেস যেটা ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস, সেটা তো আপনার জুনের মধ্যে, তাহলে এটা কি করে আপনি আনবেন? এটা জুনের মধ্যে না? স্যার, ইনকামটা তো জুন এন্ডিং এ হয়ে যায়, তো জুন ট্যাক্সটা তো এন্ডিং এ জুন হয়ে এন্ডিং যায়, ধরেই করতে হবে। কিন্তু আমরা তো পেমেন্ট, আমার তো পেমেন্ট করার সুযোগ নাই জুনের মধ্যে। ধরেন আমি জুন তো পার হলে, সে না জুনের 30 তারিখ যদি পার হয়, তবেই না আমি অ্যাকাউন্টস সাজাইতে পারবো, তাই না? জি জি অর্থাৎ দিনটা না গেলে তো আমি ক্লোজিং করতে পারতেছি না। দিনটা তো পার হইতে হবে। তার মানে দিনটা পার না হইলে আমি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট পারবো না। তার মানে দিনটা চলে গেল, ধরলাম না পরের দিনই হলো। তার মানে আমি কিন্তু ট্যাক্সটা দিতে পারি নাই, কিংবা আমি জানি নাই সেদিন যে আমার আসলে ট্যাক্স কত আসবে। এটার কি ট্রিটমেন্টটা আপনাদের কাছ থেকে জানতে চাই। আমি ক্লিয়ার? ধরেন একদিন হলেও তো পার হবে অ্যাকাউন্টসটা করতে, না? জি পিরিয়ড কিন্তু চলে গেল, তার মানে এটা প্র্যাকটিসিক্যাল গভর্নমেন্টের কোষাগারে আমি জমা দিব, কিন্তু আমি তো দিতে পারলাম না, কিংবা আমি জানি না এখন। আবার এটাও জানি না, এর সাথে আরো যে ব্যাপারটা সম্পৃক্ত, আমি এটাও জানি না যে আসলে আমার ট্যাক্সের রেট কত। আপনি কি জানবেন এই এই মানে ধরুন এই যে চলমান ফাইন্যান্সিয়াল ইয়ার চলে, আপনি কি জানবেন এই বছর কত রেট করবে? সেটাও তো আপনি জানবেন না, ঠিক কিনা? স্যার, আগের যেটা রেট ফিক্স ছিল, মানে যেহেতু নতুন নিউ অ্যামেন্ডমেন্ট না আসা পর্যন্ত সেটাই তো ধরতে হবে নাকি? ওইটা ধরেই আমরা করব, ঠিক আছে? তার মানে আমি জানি না, অ্যাজাম্পশন। তার মানে রেট 2% 3% ভেরি করতে পারে, তাই তো? রেট 2% 3% ভেরি করতে জি জি পারে। আচ্ছা, তার মানে এই সব কয়টা বিষয়ই হচ্ছে আমাদের পূর্বানুমান। তো এখন আমি এই যে ট্রিটমেন্টটা, বা এটা কি কি বলে, আমরা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট বলি বা অ্যাকাউন্টিং এন্ট্রি বলি, যেটাই বলি না কেন, এখন সেটা আমি কিভাবে করব? আপনারা যারা আছেন তাদের কাছ থেকে শুনতে চাই, সবার অংশগ্রহণ চাই। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কিন্তু। হ্যাঁ, আমি আপনাদের সামনে তুলে ধরলাম, একটু শুনি, তারপরে আমি আলোচনায় আবার আসবো। বলেন। কেউ অংশগ্রহণ করেন? আর একটা কিছু বলেন অন্তত, আন্ডারস্ট্যান্ডিং, মিস আন্ডারস্ট্যান্ডিং একটা কিছু বলেন। মিস আন্ডারস্ট্যান্ডিংটাও যদি আপনি শেয়ার করেন, মিস আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করলেও কিন্তু আপনি কারেকশনের সুযোগ পাচ্ছেন। আচ্ছা, কেউ অ্যাডভান্স ট্যাক্স, একজন বলেন অ্যাডভান্স ট্যাক্স। না না, এটা অ্যাডভান্স ট্যাক্স না। স্যার, আমার এখানে নেট প্রবলেম করেছিল তো আমি বুঝতে পারিনি স্যার, আচ্ছা, আমি প্রশ্নটা কি বলছিলাম করবেন? এটা ট্রিটমেন্টটা কি হবে? এই যে ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস, সেটা ট্রিটমেন্টটা কি হবে? আমি কিভাবে স্যার, এটাকে ইনকাম সাজাবো, কিভাবে এটাকে প্রেজেন্ট করবো? ট্যাক্সে ডেবিট করতে পারি। আচ্ছা, হ্যালো জি, স্যার, আমি বলেছিলাম ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট আর ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট, এরকমই কিছু একটা হবে। এটা যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আমাকে প্রভিশন করে আমাকে কাজটা করতে হবে, তাই তো? আমাকে জি 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 প্রফেশন। প্রভিশনাল এক্সপেন্সেস তৈরি করতে হবে, অর্থাৎ আমাকে অ্যাজাম্পশন করে, এছাড়া তো আমি অ্যাকচুয়াল প্রফিটটা পাবো না, তাই না? আমার ট্যাক্সটা তো দিতে হবে। জি না, হ্যাঁ, এটা এস্টিমেট করতে হবে আর কি স্যার। এস্টিমেট করতে হবে, রাইট। যদি 22% হয়, তো আমাকে এস্টিমেট করতে হবে। এস্টিমেট করে যদি 32% হয়, তাহলে সেই 32% ধরে আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দিয়ে আমাকে নেট প্রফিট আর লস আমাকে তৈরি করতে হবে।
ঠিক আছে, এখন এই ইনকাম ট্যাক্স এটা কোম্পানি ইনকাম ট্যাক্স সম্পূর্ণই আলাদা বিষয়, আমরা আর ওইদিকে যাচ্ছি না। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অর্থাৎ আমরা যে রেটটা থাকবে আমরা সেই রেটটা জেনে নিব ম্যানুয়াল থেকে, জেনে আমরা ট্যাক্সটা প্রভিশন করে রাখবো। ঠিক আছে, রেখে আমরা বাদ দিয়ে নেট প্রফিট অর লস আমরা বের করব। ঠিক আছে, তারপর এটা বাদ দিলে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে নেট প্রফিট অর লস। এই এখন হ্যাঁ স্যার এখানে কারেন্ট ট্যাক্স নামে একটা কথা লেখা আছে, এটা কিসের? ইনকাম ট্যাক্স এক্সপেন্স তো লিখলেন, কারেন্ট ট্যাক্সটা কি? কারেন্ট ট্যাক্স আপনি যদি কোনোটা কারেন্ট ট্যাক্স হচ্ছে আপনার যদি আরো কোনো ডিউ থাকে ট্যাক্স, হ্যাঁ, বা আপনার যদি একটা হচ্ছে ইনকাম ট্যাক্স, আরো অন্যান্য কোনো ট্যাক্স যদি আপনার দিতে হয় সেটা এখানে অ্যাড হবে। হ্যাঁ, এইটা হচ্ছে এই শিরোনামটা মানে টোটাল ট্যাক্সটা আর কি, এই শিরোনামটা এটা কিন্তু এটা টোটাল যোগফলটাকে বলা হচ্ছে। হ্যাঁ, কারেন্ট ট্যাক্স বলতে হচ্ছে টোটাল যোগফলটাকে বলা হচ্ছে। আচ্ছা, এখন এই প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের মধ্যে কারো কোনো কনসেপচুয়াল কোনো বিষয় আছে কিনা? এই যে ফিগার দেখতে পাচ্ছেন, এই ফিগার কিন্তু আসবে কোত্থেকে এটা আমরা ক্লিয়ার, লেজার থেকে আসবে। অর্থাৎ আমার অ্যাকাউন্টিং অর্থাৎ ডেইলি অ্যাকাউন্টস যদি আমার ঠিক থাকে, ডেইলি অ্যাকাউন্টস এর এন্ট্রি যদি আমার ঠিক থাকে, তাহলে আমার এই ফিগারগুলি লেজার থেকে আসবে এবং মিলে যাবে। এখন এই যে কনসেপচুয়াল যে ফ্যাক্টর, রেভিনিউ, কস্ট অফ গুডস সোল্ড, অপারেটিং এক্সপেন্সেস, নন অপারেটিং প্রফিট লস, এই যে কনসেপচুয়াল যে ফ্যাক্টর, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে আমার সাথে শেয়ার করেন বা আলোচনা করেন। আচ্ছা আচ্ছা, না স্যার কোনো কোয়েশ্চেন নেই। আপনি ইচ্ছা করলে অনেক সম্পর্ক যেতে পারবেন, ইচ্ছা করলে আপনি অনেক সম্পর্ক যেহেতু আপনার ধরেন আপনার এখন 50 লাখ টাকা আছে, 50 লাখ বাড়ে আমি ইনকাম করে মানে মাসের 50 লাখ টাকা ধরেন ব্যবহার করতে পারেন না 30 টাকা, এই ট্যাক্স করতে করতে কারো দেখেন, চিন্তা করেন কারো কোনো প্রশ্ন আছে কিনা। কোনো কোয়েশ্চেন নেই স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কোশ্চেন না থাকাটাও কিন্তু শুভনীয় না, কোশ্চেন থাকাটাও ভালো, তাহলে তো বুঝতে পারবো না যে আমরা রাইট হয়ে আছি না নাই। আচ্ছা ঠিক আছে। না স্যার, আচ্ছা যেটুকু বুঝিয়েছেন ওইটুকু মনে হয় পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আমরা আমাদের বুঝতে হবে যে একটা ট্রেনিং এই আমি সবকিছু রপ্ত করে ফেলতে পারবো না, বা আমার টিমের পক্ষে একটা ট্রেনিং এই কিন্তু সবকিছু প্রেজেন্ট করা সম্ভব না। আবার আপনাদের ধরেন আমরা এখানে যে কয়জন আছি সবার এক্সপেকটেশন বা সবার এক্সপিরিয়েন্স লেভেল একরকম না। কেউ হয়তো এই টপিকস গুলি জানে, কারো কাছে খুবই নতুন, কারো কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারো কাছে এটা একটা হাতিয়ার হয়ে গেল, তাই না, যে সে অফিসে এখন তার আরো অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সে আরো বেশি সক্ষম হবে, তাই না, ভেরিয়েবল ফ্যাক্টর গুলো। হ্যাঁ, ঠিক আছে, সেগুলি ধরেই আমাদের এই কার্যক্রম। আমরা সবসময় শেয়ারিং এর বিষয়টা দেখে থাকি আর কি, বা অর্থাৎ অংশগ্রহণমূলক যেন আমাদের ক্লাসগুলি হয়। আচ্ছা আচ্ছা, ইকুইটির ব্যাপারটা কিন্তু আলোচনা হয়ে গেল, ইকুইটি, হ্যাঁ, ইকুইটি। আমি 1 মিনিট একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, হ্যাঁ, 1 মিনিট একটু, হ্যাঁ।
ট্যাক্স দেন। কত টাকা হইলে আপনার ট্যাক্স দিতে হবে? হ্যাঁ, আপনি যদি ধরেন 3 লাখ টাকার বেশি ইনকাম দেখান, আপনি তো বললেন ইনকাম 3 লাখ টাকা ইনকাম আমার বেশি ইনকাম টাকাটা তো আমার আগের ছিল, আগে কি করে আসছে? নিশ্চয়ই ইনকাম করে আসছে। ইনকাম করে আসছে। তাহলে 3 লাখ টাকা আমার কাছে আসবে না, আসবে কি? আচ্ছা শুনেন, 3 লাখ টাকা বছরে না আসলে তো আমরা তো প্রতি বছর দেখাইলামই। আর আর আপনি দেখাইছেন, আর আপনি এখানে খরচ কি রেখেছেন? একটা মানুষের কি 15 1 লাখ 1.5 লক্ষ টাকায় খরচ করলে এই খরচ কম দেখানোতে আপনার লাভ হয়েছে। যদি খরচ যদি বেশি, এটা তো অ্যাকাউন্টেন্সি আছে, কিন্তু আমি যদি খরচ বেশি দেখাই তাহলে আপনার সম্পদ আরো কমে যাবে। আপনি ধরেন আয় করলেন 5 লাখ, আমি যদি 4 লাখ খরচ দেখাই তাহলে তো আপনার সম্পদ এই থাকবে জন্য না। তো আমার সম্পদ বাড়াই দেবেন। সম্পদ বাড়ায় দেখাইতে হবে না, সম্পদটা আসবে কি করে? ইনকাম বাড়াইলে সম্পদকে বাড়বে। এখন না, আমি তো প্রথম দিতেছি, আমার যে কি সম্পদটা আছে হ্যাঁ, এটা তো আমি এখন তো প্রথম দিতেছি, আমি তো আর কোনোবার দেই নেই, আচ্ছা যে আমি আগে দিচ্ছি। আচ্ছা, বসেন আপনি দেখি, চেষ্টা করি আপনাদের আমি আসলে কনসেপ্টটা দিতে পারি। রুমকে নিয়ে কিন্তু আমাকে অ্যাডভাইস করছে যে হ্যাঁ। আসলে ওনার পাওয়ার আছে করার, হুম। যে ওনার পর দাদার করার ক্ষমতা আছে। আচ্ছা, আপনি বলেন, একটা হচ্ছে আগে খরচেরটা বলেন। এই খরচ এটা দেখানো মানে হচ্ছে আপনার সম্পদকে বাড়ানো। বাড়ায় এটা রেখে দেবে। খরচ বাড়াইলে, হ্যাঁ, আপনি যদি মনে করেন কমে যাবে। তখন আপনার সম্পদ কমে যাবে, কারণ আয় থেকে খরচ করেন, তার মানে কি তখন খরচ বাদ দিলে সম্পদ কমে যাবে। এটা ক্লিয়ার হবে? এটা হচ্ছে একটা অ্যাকাউন্টিং এর ইকুয়েশন গেল এটা। আচ্ছা, এখন ধরুন সম্পদ বাড়বে কি করে? সম্পদ বাড়লে আপনার ইনকামে হিট করতে হবে আগে, ইনকাম বাড়লে ট্যাক্স বাড়বে। সহজ বিষয়। আপনি ধরেন এখানে 4 লাখ বা 5 লাখ আপনার ধরে নিচ্ছেন, কম হয়েছে, সামনে বার ঢুকবে, ট্যাক্স দিবেন, টাকা ঢুকবে, অসুবিধা তো নেই। তার সামনে বার তো আমার ট্যাক্স ঢুকাই দিচ্ছে, এখন আমার ট্যাক্স ঢুকাই দিচ্ছে। অবশ্যই এখনো ট্যাক্স দিয়ে ঢুকাইতে হবে। আপনি বেশি যদি আপনি আপনার অতীত জীবনের সঞ্চয় যখন একটা স্ল্যাব পার হয়ে যাবেন, যেমন এখানে আমি 2 লাখ আরো বেশি দেখাইছি, অফিসের হচ্ছে ট্রেডিশন, আপনি এখানে 1 কোটিও দেখাইতে পারেন, পরের দিনে ফাইলটা নোটিশে চলে যাবে, অডিটে চলে যাবে, এগুলি হয়তো শুনছেন। ঠিক আছে, ট্রেডিশনটা হচ্ছে 10 লক্ষ টাকার বেশি দেখাইতে আমাদের না করে, যে দেখাবেন না তাহলে কিন্তু ফাইল অডিটে দিয়ে দিব এবং সার্টিফিকেট দিব না। ঠিক আছে, আপনারটা আমি আরো 2 লাখ টাকা এখানে বেশি দেখাইছি সঞ্চয়, অতীত জীবনের সঞ্চয়। ঠিক আছে, আবার বেশি যে দেখাবো, আপনি যদি আরো ট্যাক্স দিতেন, ধরেন আপনি যদি এখানে 3.5 লাখ বা 4 লাখ ইনকাম দেখাইতেন, তাহলে সম্ভব একটা রেশিও আছে, আনুপাতিক হারে আমি তখন সঞ্চয় বাড়াইতে পারতাম, তখন আপনার নেট সম্পদ আরো বাড়তো। এই ধরনের অনেকগুলো ফ্যাক্টর আছে। আবার ধরেন আপনি 1 কোটি টাকা দেখাইবেন বা 20 লাখ দেখাইবেন, না আমি বলতেছি আর কি 20 লাখই দেখাবেন, ট্যাক্স দিবেন না, তাহলে তারা ফাইলটা জমার সাথে সাথে, হ্যাঁ আপনি আপনার দুনিয়াতে কাজ করতে, ঠিক আছে? হ্যাঁ, বা ফাইলটা জমার সাথে সাথে কি করবে, সে নোট দিবে, এবং যে ঘটনা ঘটছে, যে সুজিত বসাক ওর মানে 20-এর মতো না কত দেখাইছে, ওর সার্টিফিকেটে দেয়নি, ফাইল শিফট করে ওডি ইন্সপেক্টরের কাছে দিয়ে দিছে। কেন দিয়ে দিছে? যান ভিজিট করে আসে। তা আপনি যদি মনে করেন এই ধরনের ভিজিটের সম্মুখীন হতে চান, আমার তো কিছু করার নেই, আপনি বললে দিব, কারণ বুঝতে পারছি মানে সিস্টেমটা আমিই জানি, আপনি জানেন, আপনি হয়তো মনে মনে ভাবতেছেন, কিন্তু ভিতরের ফ্যাক্টরটা আমি জানি। আমি চাইলে এখানে 20 লাখ দেখাইতে পারবো, কিন্তু দুর্যোগ নষ্ট হবে না আপনি। আমি ফাইলের মেরিটটা নষ্ট হবে আপনার। মানে এখন কত টাকা আপনি যদি 3 টাকা 5 টাকা বাড়াই, হ্যাঁ, আপনি তো বাড়াইতে পারবেন তো। আমরা কি করি? হ্যাঁ, আমার কি সমস্যা শুনে নেবেন। 3-4 লক্ষ টাকা বাড়াই দিয়েছি না, 3-4 আপনার সাথে তো আলোচনা করে দেন। হ্যাঁ আপনি আমাকে গোল্ড আছে না? হ্যাঁ, আমি সামনে বাড়াই দিব না, সুবিধা তো নাই। ওটা আমি করবো না, এটা আমি জানি। এখন নাকি সুযোগ আছে একটু? এখন আর কোনো সুযোগ নেই, এটা সামনে বার হবে। এটা আপনি হ্যাঁ, আমি সামনে বার তুমি এটা করে না, দেবো, বললাম। আমি বলবো যে ওই প্রথমবার আপনি যখন ক্রিকেট জমা দিতেছেন তখন আপনার একটা সুযোগ আছে, বলুন। আমি তো সবকটাই আচ্ছা, অসুবিধা তো নাই, আমি তো বললামই সামনে বার যখন করবো তখন আপনি 5 ভরি চাইলে 5 ভরি বাড়াই দেবো, 10 ভরি চাইলে 10 ভরি বাড়াই দেবো, অসুবিধা নাই। তবে গোল্ড বাড়াইলে কি সুবিধা, কি সুবিধা আছে? আমি সুবিধাটা আমি কি বুঝাইছি আমাকে, যে একদম যে গোল্ড বাড়াইলে আপনি পরবর্তীতে আপনি 2 লক্ষ টাকা দেখে দেবেন, যে গোল্ড বিক্রি করে 2 লক্ষ টাকা। আপনি যেভাবেই সুবিধা নেন, যখন কোনো আপনি সুবিধা নিবেন, ট্যাক্স অফিসাররা কিন্তু এই বিষয়গুলো অবগত না, যে এইগুলি সব বায়বীয় দেখানো হয়। যখনই আপনি সেল করবেন তখনই আপনার ফাইলটা উঠে যাবে, আর যদি অফিস ম্যানেজ করে করেন দিবে না। অডিট দিলে আমরা কোনো সমস্যা হবে না। না না, হবে না। অডিট দিলে একটা অডিটে ফাইল করা মানে 20 থেকে 30,000 টাকা খরচ হবে। আপনি যদি মনে করেন যে সমস্যা নাই, তাহলে নাই। একটা অডিটে ফাইল আসা মানেই 2টা অফিস এখানে ইনভলভ হয়, কিশোরগঞ্জ অফিস, ময়মনসিংহ জোন। আপনি 2টা অফিস ম্যানেজ করে কি করে আসবেন?
পয়সা ছাড়া আসবেন? এখন যারা যে এই 1,15,000 115 কোটি স্বর্ণ দেখাইছে তারা তো কি হইতেছে, তাদের তো এরকম শুই নেই আমি। যখন সেল হবে তখন ফ্যাক্টর গুলি সেই সামনে হচ্ছে আসবে। টাকা ওদের কাছে জমা করছে টাকা 3 বছর ধরে আরে সে ভাই ফ্রি সেলটা তো টাকা এটা মানে বায়োবিও সেল, সেল তো অ্যাকচুয়াল সেল না। সে কি জানে না এগুলি যে অ্যাকচুয়াল সেল না? সে তো জানে হ্যাঁ, তারপর জানে। সেল সে যদি বলে আপনার এটা টোটালটা ডিসঅ্যালাউ করে দিবে, তখন আপনি 3 লাখ টাকা সেল করলেন, সেটার উপর ট্যাক্স নিয়ে নেবেন। আইন এক বই ধরতে গেলে কিন্তু সেটাই তো বলতেছি, সব সময় আপনাকে অফিস ম্যানেজ করে চলতে হবে। আমি তো এই কথাটাই বলতেছি। এটা বিষয়টা তো এটা না, আপনি 20 টাকার সুবিধা নেবেন, অফিস ম্যানেজ করে নেবেন। আমি তো ভাই বলি নাই যে হবে না। আপনি 50 ভরি দরকার, 50 ভরি দিয়ে দিব। যখন সেল করতে যাবেন তখন আপনাকে মানে আপনি বেশি স্বর্ণ দেখালে অফিসের লাভ। অফিসের লাভকে আপনি সেল করতে যাবেন, স্যারের খুশি করে নেওয়া লাগবে। স্যারের খুশি করতে না, আপনার সেল ডিসঅ্যালাউ করে দিবে। ডিসঅ্যালাউ মানে কি? আপনি সেল করেন নাই, আপনি ভুয়া ভাউচার আনছেন। আপনি কিছু বলতে পারবেন? আপনি বলবেন যে না স্যার আমি তো রিয়েল সেল করছি, তাহলে ওকে ফোন দিবে। আপনি ভাউচার দিবেন না, ওরা ফোন দিবে তোমার রেজিস্টার নিয়ে আসো। হ্যাঁ বিপদে বলবে। তা আপনার লাগে হ্যাঁ বিপদে যাইব। আপনি রিয়েল ফ্যাক্টরটা রিয়ালাইজ করেন। এইভাবে দিলে তো দেশ চলতো, আমরা পাবো দেশ। হ্যাঁ কিন্তু দেশে না, চলতো, এইভাবে না, কিন্তু ঘটনাগুলি বুঝছেন? আপনি যত আচ্ছা, বেশি স্যার, গোল দেখাইবেন, না আমি গোল দেখাবেন, ট্যাক্স অফিসারের লাভ, আমি এত কিছু বলতে দেশের চাই লাভ না, না। আমি এত কিছু বলতে চাই না। হ্যাঁ, এইটা বললে লাভ নেই, অনেক কিছুই হ্যাঁ, এটা বললে অনেক দেশের লাভ না, আর লাভ আইনে হচ্ছে ব্যক্তিগত। আরেকটা এটা সত্য কথা, আইন ধরে আমি পারবো না। বিষয়টা হচ্ছে আপনার যেটা তো আপনার হচ্ছে যেটা আকাঙ্ক্ষা, এটা আমি তো পূরণ করে দিব। আমাদের বাংলাদেশ আইন চলে না। ঠিক আছে, আপনার যেটা আকাঙ্ক্ষা সেটা তো আমি পূরণ করে দিব, বললামই, তাহলে যাই হোক, ঠিক আছে। তাই না? আপনার যেটা দরকার সেটা তো পূরণ করে দিব। যাই। আমি কথা ধরেন যে স্যার লাইভ ক্লাস আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আপনি একটা মাঝখানে হ্যালো, সরি আপনাদের অনেক সময় নিয়ে নিলাম। জি জি আমি ভাবলাম মিউট করা আছে, স্যার, ইটস ওকে। আপনারা তো শুনে ফেললেন সব। আমি তো স্যার ভেবেছিলাম ক্লাসে কেউ কোশ্চেন করেছে, আপনি তার আনসার দিচ্ছেন। আমি ভাবলাম আচ্ছা মিউট করে, উনি খুব অস্থির ছিল একটা, হ্যাঁ রিটার্ন সাবমিট করেছে আর কি কয়েকদিন আগে। তো ওনাকে ফ্যাক্টর গুলি তা ভালো, আলোচনাতে আশা করি আপনারাও সমৃদ্ধ হবেন। হ্যাঁ, পার্ট অফ ইনকাম ট্যাক্স। আচ্ছা ঠিক আছে। জি জি, স্যারের ক্লায়েন্ট মনে হয়। হ্যাঁ ক্লায়েন্ট। আচ্ছা ঠিক আছে, তার মানে এই ফ্যাক্টর গুলো আমাদের হয়ে গেল। আচ্ছা ইকুইটি তো হয়েই গেছে তাই না? ইকুইটি তো এখানেই ছিল না? এই যে ইকুইটির আলোচনা তো হয়ে গেল না? এগুলো তো আগেই হয়ে গেছে ইকুইটি। জি জি জি, এটা আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো আমি একদিন আলোচনা করেছিলাম, এটা হচ্ছে একদম রিয়েল যে ব্যাপারটা। এই রিয়েলটা এটা কি মেথড, আগে আমাকে চিন্তা করতে হবে মেথডটা কি। মেথডটা দেখি, ফরম্যাট দেখে কেউ বলতে পারেন কিনা? এটা ডিরেক্ট মেথড মনে হচ্ছে স্যার। ডিরেক্ট মেথড, রাইট। এই ডিরেক্ট মেথড, আচ্ছা শুনেন, যারা অ্যাকাউন্টসে চাকরি করে তাদের কিন্তু এই যে অ্যাকাউন্টিং এর বই কিন্তু মানে বগল দাবায় রাখতে হয়। আপনারা রাখেন কিনা? অফিসে কিন্তু অ্যাকাউন্টস এর বই রাখবেন অথবা বাসায় রাখবেন। অ্যাকাউন্টস এর বই কাউকে কখনো দিবেন না। আপনারা কি দিয়ে দিয়েছেন? অ্যাকাউন্টস এর বই আগের করে তো স্যার এই তো আমার কিন্তু এখন ইন্টারমিডিয়েটের বই আছে আমার হাতে। হ্যাঁ, এগুলি কিন্তু ধরেন আপনি যে লাইনেই কাজ করেন, একসময় উদ্যোক্তা হতে পারেন না, হয়তো এখন অর্থনীতির প্রয়োজনে আপনি যে কোনো পেশায় থাকতে পারেন, ভবিষ্যতে তো আপনি একজন উদ্যোক্তা হতে পারেন না? পারেন। তো তখন তো ওই উদ্যোক্তা যদি হন, তখন এই অ্যাকাউন্টস এর ব্যাপার আসবে, সব ব্যাপারই আসবে। বই না দিলে ভালো। হ্যাঁ, আচ্ছা ডিরেক্ট সিস্টেমের কি এটা মেথডটা কি? ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার্স এন্ড আদার্স। অর্থাৎ ডিরেক্টলি আপনি যে ক্যাশ রিসিভ করেছেন সেটা কোথায় আছে দেখি? নোটস
5 চলেন যাই নোটস 5 এ। আচ্ছা, কিভাবে আসলো? ট্রেড রিসিভেবল না, ট্রেড রিসিভেবলের মধ্যে এই যে রিয়ালাইজড মানে কি? এই এখানে রিয়ালাইজড মানে কি? আপনি রিসিভ করেছেন না, এই টাকাটা পাওয়া গেছে আদায় receipt। এই কৃত, পাওয়াটা পাওয়া গেছে, অর্থাৎ টোটাল টার্নওভার আর টোটাল সেল, টোটাল টার্নওভার আর মানে আর হচ্ছে ওই এটা হচ্ছে ক্যাশ রিসিপ্ট, টোটাল ক্যাশ রিসিপ্ট। ঠিক আছে, ক্যাশ রিসিপ্ট অর্থাৎ এখানেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই ক্যাশ রিসিপ্ট। আমরা কোত্থেকে পাবো? রেজিস্টার থেকে পাবো, তাই তো? কোনটা কিংবা ক্যাশে সেল আছে সেই রেজিস্টার থেকে পাবো। আচ্ছা, তারপরে ক্যাশ পেড টু সাপ্লায়ার্স এন্ড এমপ্লয়িজ, এটা হচ্ছে সরাসরি পেড। এটা কোথায় পাবো? আচ্ছা, এখানে আমরা পেজ কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি 22। আচ্ছা দেখেন, এটার সাথে অর্থাৎ পেজ যোগ বিয়োগ আছে। দেখেন আপনি ওই যে ফর্মুলাটার দিকে তাকান, হ্যাঁ ফর্মুলাটার দিকে তাকান, দেখেন নোটস মানে বিভিন্নটার যোগফল কিন্তু, হ্যাঁ শুধু একটা না, এর সাথে ক্যাশ পেইড টু সাপ্লায়ার অর্থাৎ সাপ্লায়ার যে আমাদের লেজার বুকটা আছে সেটার যোগফল কিন্তু, হ্যাঁ আমরা কত পেড করেছি সাপ্লায়ারদের, এবং এমপ্লয়িজ কে কত পেড করেছে, টোটাল পেড, ডিরেক্ট পেড। আচ্ছা, কোন কোন বিষয়গুলি বাকি থাকতে পারে? যেমন আপনার জুন মাসের স্যালারি যদি বাকি থাকে, কোনো কিছু যদি পেয়েবল থাকে, এইগুলি ছাড়া নাকি, এইগুলি ছাড়া ক্যাশ পেড, তার মানে ক্যাশ রিসিভড, ক্যাশ পেড, তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস। হ্যাঁ, ক্যাশ রিসিভড কম আছে, ক্যাশ পেড বেশি আছে, তাই তো? আচ্ছা, সেটা কি করে কভার হলো? ব্যাংক ইন্টারেস্ট পেজ 9, নেট ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, তারপরে আর কি করে আসলো? এইটা কি করে কভার হলো, তাই না? দেখেন খুব ইজি। আচ্ছা, ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস 9, ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে তার কি আছে? তার ঋণ গ্রহণ আছে, তার ঋণ গ্রহণ আছে, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস তার ঋণ গ্রহণ আছে 8 লাখ। তার মানে এটা রিয়ালাইজ হলো, অর্থাৎ সে যে ক্যাশটা পেড করেছে, কাস্টমারদের যে পেড করেছে, সাপ্লায়ারদের যে পেড করেছে, সে কি করে পেড করেছে? সে কি অপারেটিং ইনকাম থেকে পেড করতে পেরেছে? তার যে রেগুলার অর্থাৎ তার যে রেগুলার ইয়ারলি যে তার ইনকাম, সেটা থেকে কি সে কভার করতে পেরেছে? এটা ক্যাশ ফ্লো দেখলে আমরা কি বুঝবো? ক্যাশ ফ্লো দেখে আমরা কিভাবে বিবেচনা করব বলেন? তো স্যার বিভিন্ন অ্যাক্টিভিটিস এখানে দেয়া আছে, তো অপারেটিং অ্যাক্টিভিটিস আমার কি পরিমাণ ইনফ্লো আউটফ্লো আছে, তারপর আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস ইনফ্লো আউটফ্লোটা কি? তার মানে আমরা ক্যাশ ফ্লো দেখে এটা বিবেচনা করতে পারি যে সে প্রফিট থেকে সমস্ত খরচ বহন করতে পারে নাই, তাই না? তার যে অপারেটিং ইনকাম বা কম্প্রিহেনসিভ জি জি সেখান থেকে সে সমস্ত খরচ বহন করতে পারে নাই, এই তো? তাকে জি ঋণ গ্রহণ করে তাকে এটা সমন্বয় করতে হয়েছে। আচ্ছা, কি আসলে? ইনক্রিজ, ডিক্রিজ, ঠিক আছে, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স, আর বাকিটা হচ্ছে ক্যাশে আছে। এই নগদ টাকাটা সে যে এটা ক্যাশে আছে, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স, এই টাকাটা এটা কোথায় পাবো? ব্যালেন্স শিটে আছে।
ব্যালেন্স শিটে এই টাকাটা রয়ে গেছে। আর এই টাকাটা হচ্ছে বিগিনিং, হ্যাঁ, অর্থাৎ বছরের শুরুতে আমার ক্যাশ ইন হ্যান্ড এত টাকা ছিল, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, দেখেন আবার একটু দেখেন আলোচনাটা আসেন, আমার সারা বছরের অপারেটিং ইনকাম বা ক্যাশ ইনকাম বা ক্যাশ রিসিভড অপারেটিং ইনকাম থেকে এই টাকাটা 29 লাখ প্লাস, কিন্তু আমি পেড করেছি 42 লাখ, দেখা যাচ্ছে আরো অতিরিক্ত পেড করেছি 13 লাখ। 13 লাখ কিভাবে আসলো? 13 লাখ আসলো হচ্ছে, ফাইন্যান্সিং করে। হ্যাঁ, ফাইন্যান্সিং করে আসলো 8 লাখ প্লাস। আর বাকি টাকাটা কোথেকে আসলো? বাকি টাকাটা আমার প্রিভিয়াস ইয়ারের ক্লোজিং ব্যালেন্স। ক্লিয়ার? ক্যাশ ছিল, জি দেখেন জি। হ্যাঁ, কনসেপ্টটা নেন। এগুলি যখন আপনি জি। মানে বড় করে সাজাবেন, বড় হয়ে যাবে। আর জাস্ট বেসিক কনসেপ্টটা রাখেন, জাস্ট ক্লিয়ার হন, ফ্যাক্টরগুলি আপনি ক্লিয়ার হন, এই হচ্ছে বিষয়গুলি, এই ফ্যাক্টরগুলি থাকে। হ্যাঁ, এখন আচ্ছা স্যার, তার মানে হচ্ছে আমার যে টাকাটা ব্যয় করলাম বুঝি 13 লাখ সামথিং, যেটা বেশি হলো, তো এটা আমার মিট আপ করেছি আমি ফাইন্যান্সিং করে, আর আমার প্রিভিয়াস ইয়ারে যে ক্যাশ ছিল ইন হ্যান্ড অ্যাভেলেবল, হ্যাঁ, সেটার যোগফলটা এটা। রাইট, ওইখান থেকেও টাকাটা খরচ হয়েছে, ওইখান থেকে খরচ হয়ে কিছু রয়ে গেছে। জি জি। দেখেন এখন এই অপারেটিং, এখন ক্যাশ ফ্লোকে যদি আমরা ক্যাশ ফ্লোকে যদি আমরা আরো বড় করে সাজাই, তাহলে এটার ডাটাগুলি বড় হবে, কিন্তু এই যে টাইটেল গুলি বা এই যে ফরম্যাট, এটা তো সেম নাকি? আপনার আপনার এখানে ধরেন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, আমরা লং টার্ম লোন নিলাম, এখানে হয়তো আরো 3টা 4টা খাতের ঋণ থাকতে পারে, তাই না? তাহলে দেখা যাবে জি। ক্যাশ ফ্লো বড় হলো। এখানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থাকতে পারে, এখানে নাই, তার মানে দেখা গেল ক্যাশ ফ্লো বড় হয়ে গেল। বড় ছোটর বিষয় না, বিষয়টা হচ্ছে কনসেপ্ট আপনার ক্লিয়ার কিনা। জি স্যার। কনসেপ্ট ক্লিয়ার কিনা, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, আপনাকে আপনার পজিশন থেকে, আপনার ট্রিটমেন্ট থেকে কেউ নড়াতে পারবে না। আপনি তো এন্ট্রিটা দিচ্ছেন, আপনার এমডি সাহেব নন কমার্স ব্যাকগ্রাউন্ডের হতে পারে, বলতে পারে তুমি খালি ডেবিট দাও, ক্রেডিট কেন দাও না? হ্যাঁ, এগুলি তো আর আনসার দিতে জি পারবেন জি। না। ঠিক আছে, তাহলে এই যে কনসেপ্ট, আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তখন আপনার প্রেজেন্ট করতে সহজ হবে, প্রেজেন্টেশন করতে সহজ হবে, কনসেপ্ট থাকবে। অর্থাৎ এই যে এমডি কিন্তু সে কিভাবে কি হইলো তার বোঝার দরকার নাই, আছে তার এই অ্যাকাউন্টেন্সি বোঝার দরকার আছে, ক্যাশ ফ্লো বোঝার দরকার আছে। সে দেখবে আমি ক্যাশ কত পাইলাম এত, বাকিটা তোমরা কিভাবে মিটাইলা স্যার, এই যে এইভাবে, এই যে আপনি একটা ঋণ নিয়ে দিছিলেন স্যার এত, আর ওপেনিং স্যার যেটা ব্যালেন্স ছিল সেখান থেকে স্যার আমরা খরচ করছি। তার কিন্তু ভিতরের ফ্যাক্টর বোঝার দরকার নাই, সে দেখবে দিন শেষে কি দেখবে বলেন তো, এই আপনার যে রিপোর্ট, এই রিপোর্টের সাথে আপনার ওই যে ক্যাশ বুক ঠিক আছে কিনা, নাকি? হ্যাঁ, জি এটা না দেখবে জি না, না। এটা দেখবে না, না, এটা দেখবে না। কোনটা দেখবে? ও ক্যাশ কত আছে, ব্যাংকে কত আছে, লোন আর কি আছে, এই টাইপের, বিশেষ করে ক্যাশ ব্যাংকটাই দেখবে। ক্যাশ ব্যাংকাই তো মিলাবে না আপনার রিপোর্টের সাথে, তার ব্যাংক ব্যালেন্সের মিলটা সে বুঝতে চাইবে না, সে মিলটা বুঝতে চাইবে, মিলটা কোথায়। জি জি। আমি তো এই কথাটাই বললাম, সে মিলটা বুঝতে চাইবে যে মিলটা কোথায়, তাই না? যে ক্যাশ আর ব্যাংকের যোগফলের সাথে আপনার রিপোর্ট মিলে কিনা। আর থার্ড পার্টি তো সে হায়ার করবেই, অডিটর। হ্যাঁ, আপনার কথা যদি সে সন্তুষ্ট না হয়, অডিটর যদি সেম কথা বলে, তখন আপনার কথা রিয়ালাইজ করবে না, ঠিকই তো বলছিল সে। ফ্যাক্টরগুলো আসলে এরকম, হ্যাঁ, কোম্পানি লেভেলে ফ্যাক্টরগুলো এরকম। যে ব্যাগ বানায় বা ব্যাগ সেল করে, সে তার তো আর অ্যাকাউন্টিং বোঝার দরকার নেই, তাই না? যদি বুঝে তাহলে সে ভালো উদ্যোক্তা হইতে পারে। আচ্ছা, ক্যাশ ফ্লো গেল। আর কি আছে? আচ্ছা, এখন হচ্ছে এগুলো হচ্ছে প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। ডিপ্রিসিয়েশনের আলোচনা তো আমরা করেছিলামই নাকি? জি স্যার, এটা বোঝানো তাহলে হয়েছে। তাহলে আর এগুলি দরকার নাই। আর আসলে তেমন কিছু এই ফাইন্যান্সিয়াল রিপোর্টে আসলে তেমন কিছু নাই। নোটস, হ্যাঁ, পলিসিগত ব্যাপার তো আলোচনা হয়েছেই, এগুলো আর তেমন কিছু নাই। এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টস টাইটেলের যোগফল। হ্যাঁ, অর্থাৎ এই যে আপনি নোটসে পেলেন, যদি কোনোটাতে কনফিউশন তৈরি হয়, তখন সেগুলি আমরা আলাদা যোগ করে আমরা সেগুলিকে সমাধান করে তারপরে এন্ট্রিটা দিই। এই হচ্ছে প্রিপারেশন। আপনারা মনে সাহস রাখবেন, আর যখন সিনিয়ররা কাজ করে পিছনে বসে থাকবেন,
অর্থাৎ কি করে কম্পিউটার চালায়, কি করে লিঙ্ক আপ করে, একটার সাথে আরেকটা কিন্তু লিঙ্ক আপ আছে। দেখেন এক্সেল পরিচালনা কিন্তু আপনাকে দক্ষ হইতে হবে। এক্সেল কি আপনারা ভালো পারেন? এই ধরনের ফাইন্যান্সিয়াল রিপোর্ট যদি আপনি তৈরি করতে চান, অবশ্যই আপনাকে এক্সেলে এক্সপার্ট থাকতে হবে। এখন আপনারা চিন্তা করেন এক্সেল আপনারা কতটুকু পারেন। হ্যাঁ, এই যে লিঙ্ক আপ দেখেন, এই যে একটা লিঙ্ক আপ, এই তার মানে কি একবার একটা ফরম্যাট তৈরি করা, বাকিটা সব লিঙ্ক আপ। দেখেন আমি ক্লিক দিলে চলে যাচ্ছি, এই যে দেখেন আমি চলে আসলাম রিটেন ডাউন ভ্যালুতে, অর্থাৎ একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করা। এই যে লিঙ্ক আপ সেটা কিন্তু আপনাদের খুব ভালো করে বুঝতে হবে। যদি আপনারা সেই মানে অর্থাৎ লিডিং পজিশনে যেতে চান, জবের যে লিডিং পজিশন সেখানে যদি আপনারা যেতে চান, তাহলে এই অবস্থাটা আপনাদের তৈরি করতে হবে, মানসিক দক্ষতাটা। এবং আরেকটা ফ্যাক্টর, আপনাদের সব সময় স্টাডিয়াস হইতে হবে। অ্যাকাউন্টিং আরো বিভিন্ন বিষয়, ট্যাক্স, ভ্যাট, অ্যাকাউন্টিং এর সাথে কিন্তু এই দুটো বিষয় কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে? অবশ্যই আপনাদের ওই তিনটা বিষয়কে সবসময় স্টাডির মধ্যে রাখতে হবে। এবং যারা আপনার সিনিয়র অফিসার, ওরা হয়তো আপনাকে খুব সহজে শেয়ার করবে না, এটাই হয় সাধারণত যদি দু একজন ব্যতিক্রম অফিসার না থাকে। অন্য কোম্পানির যারা সিনিয়র ভাই আছে, অথবা আপনার সার্কেলের ক্লাসমেট যারা আছে, অথবা আপনার কলেজের সিনিয়র ভাই যারা আছে, যদি কেউ এই লাইনে কাজ করে, তখন তার সাথে আপনার সম্পর্ক ধরে রাখা, সালাম আদাব বিনিময় করা, ঠিক আছে? হ্যাঁ, তাদের সাথে একটু গুড রিলেশন রাখা, তখন আপনি কিন্তু অনেক দ্রুত আগাবেন। মানে আমি আমার অভিজ্ঞতা আপনাকে শেয়ার করলাম, কারণ আপনি অফিস থেকে, কারণ অফিস কিন্তু একটা কম্পিটিশন, এটাই স্বাভাবিক। সবাই যার যার ডিফেন্স নিয়ে চলবে। হ্যাঁ, সবাই যার যার সংসারে চিন্তা করবে, সে জুনিয়রকে যদি সে মানে কোনোভাবে শিখে ফেলে, তাহলে কম বেতনে কোম্পানি জুনিয়রকে আপনার পজিশনে শিফট করে দিবে। কোম্পানি চিন্তা করবে আমার 20,000 বাঁচলো। হ্যাঁ, একটু ভুল ত্রুটি হইলে অসুবিধা নাই, ঠিক আছে, অডিটর দিয়ে ঠিক করায় নিবে। তার মানে আপনাকে আপনার চেইনটা বড় করতে হবে। আপনার সার্কেলে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে, ভাই বন্ধু বান্ধবের মধ্যে কারা এই লাইনে কাজ করে, তাদের সাথে আপনার রিলেশন ডেভেলপ করে এই বিষয়গুলিকে আর আত্মস্থ করে নিতে হবে। হ্যাঁ, একটা প্রবলেম হলে একটা ক্লজ, একটা আইন, একটা ট্রিটমেন্ট, অ্যাকাউন্টিং এর একটা ট্রিটমেন্ট কেন হবে, কিভাবে হবে, একটু আলোচনা করে ফেলবেন আবার ফোনে। হ্যাঁ, তবে অবশ্যই যেন শ্রদ্ধাটা বজায় থাকে, সম্মানটা বজায় থাকে। এটাই তো বিনিময়। আপনি তো সিনিয়রকে কিছু দিচ্ছেন না, আপনার একটা বড় ভাই ক্লাসমেট বন্ধুকে তো আপনি কোনো কিছু দিবেন না, শুধু সম্মানটুকু, ভদ্রতাটুকু যদি যেন বজায় থাকে, এতটুকুই দেখবেন সিনিয়রটা সন্তুষ্ট থাকে, আপনাকে শেয়ার করবে। হ্যাঁ, দেখবেন আপনি অনেক এক্সপার্ট হয়ে যাবেন। আপনাকে অফিসে এত সহজে আপনাকে কেউ কাবু করে ফেলতে পারবে না। হ্যাঁ, যদি আপনি কিছু পারেন। আর যদি না পারেন, ওই আপনি যদি মানে একবারের জায়গায় দুইবারও কাউকে গুড মর্নিং দেন, আপনাকে কিন্তু আপনার পজিশনে রাখবে না। আপনি যদি একটু বাজারও করে দেন, আপনাকে কিন্তু পজিশনে রাখবে না। বাজার করার জন্য ধন্যবাদ দিবে, কিন্তু ওই পজিশনের জন্য রাখবে না। হ্যাঁ, ঠিক আছে। স্যার, হ্যাঁ, জি আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার, ওই যে আমাদের আলোচনার নিশ্চয়ই। মধ্যেই জি 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 আমি একটা কনসার্নে ইয়ে করি, তো আমাদের গ্রুপ অফ কোম্পানি, তো আর একটা কনসার্ন, একটা সিনিয়র ওই আমাকে একটু চেঞ্জ করে নিচ্ছে, ওনার ক্যাশ বুক লেজার বুক আপডেট নাই। হ্যাঁ, আমি তো ছোট পোস্টে ছোটখাটো কাজই দেয়, তো ওনার কিছু বিল টিল আমাকে দিছে, সেগুলো দিয়ে ওনার ক্যাশ বুকটা আপডেট করেছি, ডেবিট ক্রেডিট ভাউচার গুলো ইয়ে করে। হ্যাঁ, হুম। এখন ব্যাংক বুকটা আপডেট করার জন্য বললো, সেক্ষেত্রে আমাকে আবার স্যার ওই ব্যাংক ডিপোজিট ভাউচার, ব্যাংক ক্যাশ উইথড্রয়াল ভাউচারটা করতে হয়। ক্যাশ উইথড্রয়াল ভাউচার করতে গিয়ে আমার একটু সমস্যা হচ্ছে, আচ্ছা, সেটা আপনি হচ্ছে স্যার। প্রয়োজনে আমি বলি, আপনি প্রয়োজনে স্যার, একটু স্ক্রিনশট দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, আমি চেষ্টা রাখবো, খুশি মনে চেষ্টা রাখবো আপনার জন্য। জান, থ্যাংক ইউ স্যার। আমি স্যার, উনি করেছি কি একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে, তা আমাকে বলছে সেখান থেকে আপনার ক্যাশ উইথড্রয়াল ভাউচারটা মানে রেডি করার জন্য। তা আমার হচ্ছে সমস্যাটা, সেটা বলি স্যার, সমস্যাটা হেড অফ অ্যাকাউন্ট দেওয়ার ক্ষেত্রে যেমন ধরেন স্যার, ওরা ভ্যাট ট্যাক্স যেটা কাটে ওটা না হয় দিতে পারি আমি, ধরেন ব্যাংক চার্জ এন্ড কমিশন আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর চেকের মাধ্যমে উইথড্র করলে ক্যাশ কন্ট্রা নামে দিলাম। কিন্তু আরো কিছু হচ্ছে কি, ওরা ওই যে সিএনএফ এর কাজ, তো কিছু আপনার আরটিজিএস এর এগেইনস্টে কিছু পেমেন্ট হয় আর কি। তো এই পেমেন্ট গুলা একটা টোটাল অ্যামাউন্ট থাকে, সেইটার আমি হেডলাইনটা কি দিব ওইটাই আমি আচ্ছা, আসলে। আমাকে একটু দিয়েন, আমি যদি না দেখি, না জি সিন স্যার, করে, আমি কি করে আপনার এটা না সমাধান ঠিক ঠিক করব? আছে স্যার, কোথায় হ্যাঁ, দিব? আপনার গ্রুপে দিব না? আমাকে মেইলে দিয়েন। হ্যাঁ,
mail স্যার এ আপনার দিলে মেলটা ভালো একটু হয়। কাইন্ডলি বলবেন? হ্যাঁ, মেলটা তো দেয়া আছে। ওই যে আমার এখান থেকে মেল গেল না? আমি আচ্ছা, দিয়ে আচ্ছা সেই দিয়েছি। মেলে আচ্ছা। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, জি, দাঁড়ান এখনই চ্যাট অপশনে দিচ্ছি। জি। এই যে দিয়ে দিলাম, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমাদের এই পর্বটা শেষ হলো। আমরা আমাদের নতুন, আজকে কিন্তু সময় নিব, হ্যাঁ? জি আজকে স্যার। কোনো সময়ে কিন্তু সীমাবদ্ধ আমি থাকবো না। তা আপনাদের কাছ থেকে আমি এখন আরেকটু 5 মিনিটের সময় চেয়ে নিচ্ছি। তারপরে আমরা চলে যাব হচ্ছে ট্যাক্সেশনে, হ্যাঁ? ওকে? জি স্যার। ওকে, ঠিক আছে। আপনি একটু প্রস্তুতি নেন। আমার নোটগুলি দেখেন এই ফাঁকে।